আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক বৈঠক শুরু। বিজয় নস্যাতের চক্রান্ত শুরু হয়েছে বললেন ফখরুল। অগ্রাধিকার ভিত্তিতে সরকারের গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণের প্রধান উপদেষ্টার নির্দেশ। নিজ মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে প্রথম বৈঠক। এবং রাজধানীতে এখনো পুরোপুরি শুরু হয়নি পুলিশের টহল কার্যক্রম। ডাকাতি নাশকতা রোধে রাতে দল বেঁধে পাড়া মহল্লায় স্থানীয়দের পাহারা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থার কথা জানিয়েছে বিএনপি ও জামাতে ইসলামী সহ অন্য রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, দেশে বর্তমানে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে তার জন্য আওয়ামী লীগ দায়ী। এখন দেশের মানুষের বিজয় নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়েছে। সাদি মাহমুদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বিএনপি নেতাদের সাথেই প্রথম বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বিকেল 3:30টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একে একে হাজির হতে থাকেন বিএনপি মহাসচিব সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, দেশের অর্থনীতির অগ্রগতি সহ নানা বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের আলোচনা হয়। আলোচনা ফলপ্রসূ জানিয়ে বিএনপি মহাসচিব জানান, ছাত্রদের বিজয় নস্যাৎ করতেই নানা ষড়যন্ত্র চলছে। মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত। আমরা মনে করি যে সরকারের অবশ্যই এই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে নয়। নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি, কারণ আমরা বলেছি যে, আগেও বলেছি, আপনাদেরকে জানেন যে তা একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময় তো অবশ্যই দিয়েছি। পরে জামায়াতে ইসলামীর সাথেও বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে জামায়াতের আমির বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামায়াতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে, জাতি এটা গ্রহণ করে নাই বলেই আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্র আমাদেরকে অনুভব করছে। আমরা এটাকেই যথেষ্ট বৈধতা মনে করি, এর চাইতে বড় বৈধতার আমাদের প্রয়োজন নাই। পরে এবি পার্টি, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদের নেতাদের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। প্রয়োজনীয় কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 25 মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে সরকারের জরুরি বিষয়গুলো 7 দিনের মধ্যে উপস্থাপন করতে বলা হয়েছে। খাদ্য, সার, বিদ্যুৎ সরবরাহ যেন স্বাভাবিক থাকে সেদিকে গুরুত্ব দিতে বলেছেন তিনি। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্যে দিয়ে পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম সভা করলেন তার নিজের হাতে থাকা 25 মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের সঙ্গে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় ঘণ্টা দুয়েক চলা এ বৈঠকে সচিবরা মন্ত্রণালয়গুলোর কর্মপরিকল্পনা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় সচিবদের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সবগুলো মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর অধিদপ্তরের কাজগুলো এগুলোকে ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং যেগুলো জরুরি এই মুহূর্তে আছে, একটা 7 দিনের মতো একটা বিষয় আছে, যে 7 দিনের মধ্যে যতগুলো বেশি জরুরি আছে, যেগুলো ওনার কাছে উপস্থাপন করার মতো, যেগুলো উপস্থাপন করতেই হবে, সেই বিষয়গুলো ওনাকে সরাসরি যেন উপস্থাপন করা হয়। পদবঞ্চিতদের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত আসবে বলেও জানান সিনিয়র সচিব। যেমন সার আছে, খাদ্য আছে,
বিদ্যুৎ, জ্বালানি, বন্দর এবং রেল এই সকল বিষয়গুলোকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে তিনি তারুণ্যের শক্তির উপরে আলোকপাত করেছেন এবং সেখানে বলেছেন যে তারুণ্যের শক্তির মাধ্যমে যে পরিবর্তনটা আসছে এর মাধ্যমে একটা সুযোগ তৈরি হয়েছে। তো আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই এবং আমরা সকল মন্ত্রণালয় বিভাগকে আমরা যেভাবে আমরা কাজ করছিলাম তার চেয়েও ভালোভাবে যেন আমাদের ফাংশনাল করতে হবে। 15ই আগস্ট শোক দিবস জাতীয়ভাবে পালন করা হবে কিনা এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে পুলিশের টহল কার্যক্রম এখনও পুরোপুরি শুরু না হওয়ায় ডাকাতি ও নাশকতা রোধে রাতের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন সাধারণ মানুষ। দল বেঁধে পাড়া মহল্লায় পাহারা দিচ্ছেন স্থানীয়রা। রাতে রাজধানী ঘুরে শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা, প্রাণহানি, থানায় হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে কর্মবিরতিতে যায় পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অনুপস্থিতিতে রাজধানীতে বাড়ে অপরাধমূলক ঘটনা। রোববার থেকে পুলিশ দায়িত্ব পালন শুরু করলেও স্থাপনা সরঞ্জামাদি পুড়ে যাওয়ায় পর্যাপ্ত সেবা দিতে পারছে না। পুলিশের নিয়মিত টহল কার্যক্রম না থাকায় নিরাপত্তাহীনতার উদ্বেগ রয়েছে নাগরিকদের। রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা কার্যক্রম, চেকিং ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। পুরোপুরি শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত এই নিরাপত্তা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্থানীয়রা। যেসব জায়গায় এখনও কাজ শুরু করতে পারে নাই আমরা চেষ্টা করতেছি ওগুলো আমরা মেনটেন করতে, রুলস মেনটেন করতে, ট্রাফিক চেক করতে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, এই জন্য আর কি। এখন সব জায়গায় আমাদের কি ওয়াকি টকি দ্বারা আমাদের ইয়াতে আসছি, কানেক্টেড আছি। মনে করেন যেখানে কোনো প্রবলেম হচ্ছে আমরা জানতে পারতেছি, আমরা ইমিডিয়েটলি অ্যাকশনে চলে যাচ্ছি। রাজধানীতে সেনাবাহিনী, বিজিবির টহল রয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমানের স্বামী প্রকৌশলী রেজাউর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সন্ধ্যা 6টায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 87 বছর। আজ বাদ জোহর বনানী কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে প্রকৌশলী রেজাউর রহমানের দাফন সম্পন্ন হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বনানী সোসাইটি। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবদল নেতা মোহাম্মদ ওবায়দুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। স্বজনদের অভিযোগ, 4 আগস্ট ছাত্র জনতার সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে অংশ নেন ওবায়দুল। সে সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আমরা বিচার চাই, আমরা হত্যার বিচার চাই। এই দেশ মুক্ত হয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা আরেকটা স্বাধীনতা পেতে চাই। এবারে কৃষি সংবাদ। অতিরিক্ত তাপমাত্রার কারণে চলতি মৌসুমে কলা চাষে লোকসানের মুখে পড়েছেন মেহেরপুর জেলার চাষিরা। বৈরী আবহাওয়ায় কলা পুষ্ট হওয়ার আগেই পেকে পচে যাচ্ছে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুর জেলায় অর্থকরী ফসলের মধ্যে অন্যতম কলা। লাভবান হওয়ায় প্রতি বছর বাড়ছে কলার চাষ। গতবারের তুলনায় এবারে চাষিরা বেশি পরিমাণে কলার আবাদ করেছেন। অতিরিক্ত তাপমাত্রায় কলা চাষের লোকসানের মুখে পড়েছেন চাষিরা। এই আবহাওয়ার কারণে পানি টানি কিছু নেই, নষ্ট হয়ে গেছে, সব ভাইরাস হয়ে শেষ কলা। আর চাষিদের ইতে কি করে চলবে? আর এই যে সার বিষের এইরকম চরম দাম, পর্যাপ্ত খরা এবং অনাবৃষ্টির কারণে আমাদের এই ঠিকমতো কলার গাছগুলো বড় হচ্ছে না। চাষি ও ব্যবসায়ীরা বলছেন, যে কলার কাঁদি ছিল 400 থেকে 450 টাকা, সেই কলা বর্তমানে বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। আগে যে কলার দাম ছিল সে দাম এখন আর মানুষ পায় না। মনে করেন যে এখন মানুষের খরচ খরচা তো বেশি। কারণ মনে করেন যে আমি এক বিঘা কলায় যে আগে যে খরচা হয়েছে তার
খরচা বেশি। এবার কলা 100 টাকা কাঁদি বিক্রি করি, 400 গাছে আপনার 40,000 টাকা, পুরা লস। কৃষি বিভাগ বলছে খরার কারণে এই পরিস্থিতি। চাষিদেরকে যে সুস্থ সবল চারা রোপণ এবং অতিরিক্ত পরিমাণ সার না প্রয়োগ করা এবং রোগ দেখা দিলে তাদেরকে যে কোনো ছত্রাকনাশক স্প্রে করার জন্য 15 দিন পর স্প্রে করলে এটা ভালো হয়ে যাবে, এইভাবে পরামর্শ দিয়ে আসছি। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে নোয়াখালীতে পরিচ্ছন্নতা অভিযান করেছে শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন সড়ক, ফুটপাত ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। শিক্ষার্থীদের দায়িত্বশীল কর্মকাণ্ডের প্রশংসা করে পাশে থাকার কথা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অসচেতনতা আর দায়িত্বহীনতার কারণে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলায় নষ্ট হচ্ছে পরিবেশ ও প্রকৃতি। সেই সাথে জলাবদ্ধতা সহ সৃষ্টি হচ্ছে নানা বিপর্যয়। পরিস্থিতির উত্তরণে দায়িত্বশীল নাগরিকের ভূমিকায় শিক্ষার্থীরা। সারা বাংলাদেশের প্রতিটা ছাত্র সমাজ যদি এভাবে তাদের রাস্তায় রাস্তায় প্রতিটা অলিতে গলিতে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে, মন্দির রক্ষা করে, কিংবা এই লুটতরাজ কিংবা এই দুর্নীতিবাজ বা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে তাদেরকে রুখে দেয়, তাহলে আমরা একটা সুন্দর সমাজ, একটা সুন্দর বাংলাদেশ বিনিময় করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ছাত্ররা যেই জায়গায় দাঁড়িয়েছে সেখান থেকে দুর্নীতি, লুটতরাজ এবং কোনো ধরনের সহিংসতা তারা বরদাস্ত করবে না। এমন উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন সচেতন নাগরিক সমাজ। তারা দেশকে সুন্দর করার জন্য তারা অবদান রেখে চলেছেন, তাদেরকে সাধুবাদ জানাই। তাদের এই কাজকে আমরা সহযোগিতা করব, তাদের সাথে আমরা সবসময় আছি। নির্মল বায়ু ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সারা দেশে এমন উদ্যোগ নেওয়া জরুরি বলছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।